আহ, কাছের দেশ, পছন্দের দেশ ছিল, কাছের দেশ ছিল। তো এই ইরান যখনই তার নিজের করে নিজের পরিকল্পনায় এগোতে চেয়েছে, তখনই সমস্যাটা হয়েছে। সেই সময় ইরানের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা অন্য সবকিছু অবিন্যস্ত ছিল বিপ্লবের পর। 1980 সালে ইরাক তাদেরকে এই দুর্বল সময়ে আঘাত বা যুদ্ধ শুরু করে। এই সর্বশেষ যে আপনার বিমান আক্রমণ করলো ইউএসএ, আমেরিকা, এটা গত 30 বছরের নেতানিয়াহু চেষ্টা করছিল যেন এই ধরনের আক্রমণ হয়, কিন্তু কোনো প্রেসিডেন্ট আগে করেনি। মাশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প সেটা করেছে। বর্তমানের ইরানের সাথে ইসরায়েল প্লাস ইউএসএ এই যে সংকটাপন্ন অবস্থা, যুদ্ধ অবস্থা, এটা আমাদের খুব হৃদয়ের কাছে, এই কারণে যেহেতু মুসলমান একটা রাষ্ট্র আক্রান্ত হয়েছে। এর আগেও মুসলমান রাষ্ট্র আক্রান্ত হয়েছিল ইরাক, এবং আক্রান্ত হওয়ার পরে যে সাদ্দাম দুষ্টু, এবং যার কারণে ইরান 8 বছর যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল, প্রচুর প্রাণহানি হয়েছিল, কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছিল। আমেরিকা আক্রমণ করার কারণে সেই সাদ্দাম হয়ে গেল বাপের বেটা সাদ্দাম। তো মানে ভিলেন থেকে আপনার নায়ক হতে সময়ের পার্থক্যটা অনেক ক্ষেত্রেই কম লাগে। তো আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে এই ঘটনাগুলো দ্রুত চলমান, এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে অন্য ঘটনা। তো এখানে আমাদের আমি আমি কয়েকটা বিষয় এখানে নিয়ে আসবো। এটা ছোট্ট করে একটু ইরানের ইতিহাস বলি। ইরানের ইতিহাস 1000 বছরের পুরানো। ইরান সবসময় চেষ্টা করেছে একটা দেশ নিয়ে মোটামুটি সভ্যতা, এটা খুব একটা বেশি শোনা যায় না, এবং পার্সিয়ান সিভিলাইজেশন অনেক পুরানো। তো ওই সভ্যতার গৌরব, গর্ব, ওজন, তার ফলে সেই দেশের অধিবাসীরা তাদের ধার এবং ভার দুটাই কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহর অশেষ রহমতে ইরানে মানে প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ এবং তাদের যে প্রাকৃতিকভাবে এই রাষ্ট্রটা অনেক ক্ষেত্রে সুরক্ষিত। সো এই সবগুলোই তার পক্ষে যাচ্ছে। এখন ইরান 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে পশ্চিমের খুব কাছের দেশ, পছন্দের দেশ ছিল, কাছের দেশ ছিল। তো এই ইরান যখনই তার নিজের করে নিজের পরিকল্পনায় এগোতে চেয়েছে, তখনই সমস্যাটা হয়েছে। যেটা প্রথম সমস্যাটা হলো 1953 সালে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী মুসাদ্দেককে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে শাহকে বসায়, এবং সেই শাহকে আবার 1979 সালে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ওই শাহ বিতাড়িত হয়। তো এই সামান্য সময়ের মধ্যে এই পরিবর্তনটা পশ্চিম মেনে নিতে পারেনি, বিশেষ করে আমেরিকা। আর আমেরিকান দূতাবাসে মানে তেহরানস্থ আমেরিকান দূতাবাসীদেরকে জিম্মি করে রাখার কারণে সেই পরিস্থিতিটা আরো জটিল হয়ে যায়। আর এটা হচ্ছে এই জিম্মি উদ্ধারের জন্য আমেরিকা অনেক চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল, এবং আপনার মনে আছে জিমি কার্টার আর দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেননি এই ব্যর্থতার কারণে। এটা অন্যতম কারণ। তো সব মিলায় এটা গেল ওই পর্ব। তারপরে ইসলামিক রিপাবলিক ঘোষিত হওয়ার পরে ইরান যখন তার নিজের মতো করে নিজের ভবিষ্যৎ নির্মাণের জন্য চেষ্টা করতে থাকে, তখনই চারিদিক থেকে বাধা আসে। তার প্রতিবেশীরা ভয় করেছিল যে ইসলামিক বিপ্লব যদি অন্যান্য আরব দেশগুলোতে রপ্তানি হয়, যেটা খোমেনি একবার বলেছিলেন, তো তাহলে তারা তাদের রাজতন্ত্র আর থাকবে না। সুতরাং
এই রাজতন্ত্রের অস্তিত্ব রক্ষার কারণেও তারা ইরানের বিপক্ষে চলে যায়, এবং যার প্রকাশ হয় ইরাকের মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের ধারাবাহিকতায়, এবং তারা পশ্চিমের সহায়তা পায় এবং সমস্ত আরব দেশগুলো সহায়তা পায়। তো সেই সময় ইরানের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা অন্য সবকিছু অবিন্যস্ত ছিল বিপ্লবের পর। 1980 সালে ইরাক তাদেরকে এই দুর্বল সময়ে আঘাত বা যুদ্ধ শুরু করে এবং প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তারপরেও ইরান ঘুরে দাঁড়ায়। আজকে যে ইরানের মিসাইলের কথা আমরা শুনছি এবং দেখছি টিভির পর্দায় যেভাবে যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে ইসরায়েলের মতো দেশকে, তো সেই ইসরায়েলে সেই মিসাইল তৈরির সূত্রটা হয় ওই ইরাক ইরান যুদ্ধের মাঝখানে, এবং একেবারে মানে মানে শূন্য থেকে শুরু করা আর্টিলারি গান, মানে সেখান থেকে সূত্র, তারপরে মিসাইল, অন্য দেশের সহায়তা, মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। এবং তো সুতরাং ওই যে ইরান একাকী হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প সবকিছুই এসে যায়, এবং তার ফলে পরিণতিতে আজকের এই অবনতি আসছে, এই পর্যায়ে আসছে। আর একটা ছোট তথ্য অতি গুরুত্বপূর্ণ, এটা আমাদের বিবেচনা করার দরকার। দেখেন আমাদের দেশে আমরা কি করি, এই শুধু এই গত বছর কি নববর্ষে আলপনা আছে ইয়ের মধ্যে, মানে হাওড় বাওড়ের মধ্যে, যাতে এর চেয়ে বড় আলপনা। আর ইরান কি করেছে, তাদের সিলেবাসটাকে পুনর্বিন্যাস করে আগামীর চ্যালেঞ্জ বিবেচনায় রেখে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এইগুলোর উপর জোর দিয়েছে। এবং আমি একটা তথ্যে দেখলাম যে প্রায় 43% ছাত্র তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ে। এই তথ্যগুলো কেন দরকার? ইরানের এই যে একটা কঠিন অবস্থান জ্ঞান বিজ্ঞানে এবং সমরাস্ত্র উদ্ভাবনে, এটার জন্য এই তথ্যটা দিলাম। সো এটা গেল ওই পর্ব। এখন ইসরায়েল তথা আমেরিকার ওরা চ্যালেঞ্জ একমাত্র ইরান করতে পারে। দেখেন ডোনাল্ড ট্রাম্প গেল কোন জায়গায় যেন মেয়েদের চুল নাচায়ে তাকে অভিবাদন জানালো আরব আমিরাতে, ওইখান থেকে তো একটা ইয়ে দেওয়া হয়েছে, ওনাকে উপহার দেওয়া হয়েছে। কি সুন্দর। আর হচ্ছে একজন 1.4 বিলিয়ন ডলারের কথা বললো সৌদি আরবিয়া, আর সম্ভবত কাতার বোধহয় $1 বিলিয়ন। আর হচ্ছে কি সুন্দর একটা প্লেন দিল উপহার। তো দেখলো যে এই ইরান ছাড়া বাকি সবাই তো করায়ত্ত আছে, সবাই কথা শুনে, মানে মুখে অন্য কিছু বললো ভিতরে ভিতরে ঠিকই যোগাযোগ রাখে। ইরান হচ্ছে এটা মানে তাদের জন্য প্রতিবন্ধক। তো কিছুটা 1990 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তারপরে থেকে একক পরাশক্তি হিসেবে আমেরিকার আবির্ভাব। তো সেই একক পরাশক্তি তাদের দম্ভে আঘাত হানলো ইরান। তো সেই জন্য সবসময় চেষ্টা করেছে। এই সর্বশেষ যে আপনার বিমান আক্রমণ করলো ইউএসএ, আমেরিকা, এটা গত 30 বছরের নেতানিয়াহু চেষ্টা করছিল যেন এই ধরনের আক্রমণ হয়, কিন্তু কোনো প্রেসিডেন্ট আগে করেনি। মাশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প সেটা করেছে। তো এই যে আপনার ইরানের যে বিবর্তনটা, আমাদেরকে তার সামর্থ্যের জায়গাটা বিবেচনায় রেখে আগামীতে এই যে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত বিবেচনা করতে হবে। আর একটা ছোট্ট তথ্য, অতি গুরুত্বপূর্ণ বিবেচনা, যুদ্ধ বিষয়ে বিবেচনা করার জন্য, কোন দেশের সামর্থ্য বিবেচনা করার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে কে কতটুকু ভূমির মালিক। ইসরায়েলের আয়তন হচ্ছে 22,140 বর্গ কিলোমিটার, আর তার থেকে 74.4 গুণ বেশি হচ্ছে ইরানের আয়তন। তো ইরানের মনে করেন 50টা মিসাইল মারছে, তার ভিতরে 10টা গেল। ওই 10টা মিসাইল পড়ছে এই যে এই অল্প জায়গার মধ্যে। আর ইসরায়েল বা আমেরিকা
যদি মিসাইল মারে এই বিশাল এলাকার মধ্যে কোনটা কোন জায়গায় পড়ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, কতটুকু জনবসতি আছে, এগুলো হিসাব করে দেখেন। সো এই ছোট্ট একটা তথ্য আমাদের খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করার দরকার। তাহলে আমরা আলোচনা করলাম ইরানের ইতিহাস, একটু কাইন্ডলি ইরানের ইতিহাস, সামর্থ্যের শক্তি, প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ এবং এই যুদ্ধের সমরাস্ত্র উদ্ভাবন সবগুলি কভার করলাম। এখন আমি মনে করছি যে আমার সহ আলোচকদেরকে দেওয়া উচিত, তারপরে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরো ওনাদের কাছে শোনার পরে আমি যদি সুযোগ পাই বলবো। ধন্যবাদ।